ওকে কেন আমি বিয়ে করব? গত বছরই তোর বিয়ে হয়ে গেল, এখন তো স্বামী নিয়ে কানাডায় থাকে। আহিবা অবাক না হয়ে পারল না। এই নিহি একসময় আহিবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলেছিল সে ইয়াশকে ভালোবাসে, ওদের নাকি অনেক আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু বর্তমানে ইয়াশের কথা শুনে আগের ঘটনা আর এই ঘটনা কিছুই মেলাতে পারল না সে। অকপটেই মনে পড়ে গেল সেদিন নিমির সাথে হওয়া প্রতিটা কথা। আহিবা প্রতিদিনের মতো ভার্সিটি থেকে মেসে ফিরছিল। রাস্তার মধ্যে একজন পথ আটকে পরিচয় দেয়, সেই ইয়াশের খালাতো বোন। এখানে আসছে আহিবার সাথে কিছু কথা বলতে। আহিবা সম্মতি জানিয়ে ওকে নিজের মেসে নিয়ে আসে। মেয়েটা এসে সে কি কান্নাকাটি। আহিবা বারবার ওর কান্নার কারণ জিজ্ঞেস করলে একটি উত্তরই সে দেয়, আমি ইয়াসকে ভালোবাসি, তোমাকে ছেড়ে দাও প্লিজ। তোমার কাছে হাত জোর করে ভিক্ষা যাচ্ছে আমি, প্লিজ। বিনিময়ে তুমি যা চাইবে তাই হবে। এই মুহূর্তে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল আহিবা, কিন্তু মেয়েটা অবিরত কাঁদতেই থাকে। তখনকার মতো ওকে আশ্বস্ত করে বলে, আমি ব্যাপারটা দেখতেছি। সেদিন নিহি চলে গিয়েছিল। আহিবা ওর কথা ইয়াশকে বলেনি, কিন্তু নিহিকে যেটা বলেছে সেটা তার পক্ষে সম্ভব নয়। মোটামুটি কিছুদিন যাবৎ এক ধরনের দোটানার মধ্যে ছিল আহিবা। দিন বিশেক পর নিহি আবার আসে। সেই একইভাবে আহিবার কাছে অনুনয় বিনয় করে ইয়াশের জন্য। আহিবা যখন রাজি না হয় তখন তাকে অনেকগুলো কথা বলে যা ছিল তার জন্য অপমানজনক। তুমি নিজে মেয়ে হয়ে আর একটা মেয়ের ঘর ভাঙছো কি করে? ভালোবাসো ঠিকই, কিন্তু ভালোবাসা বোঝো না একদম। ইয়াসকে আগে কে পেয়েছে, আমি নাকি তুমি? তার উপর আমার অধিকার বোধ সবচেয়ে বেশি। এই প্রতিটা কথা সূচের মতো গায়ে লেগেছে আহিবার। তাই এক প্রকার বাধ্যবাধকতার সহিত ইয়াসের সাথে সম্পর্ক ত্যাগ করে। কিন্তু আজ এত বছর পর ইয়াসের মুখে এসব কি শুনছে সে? অবাক লাগছে প্রচণ্ড। নিহি যদি ইয়াসকে বিয়ে করে নেয় সেদিন কেন ও সব কথা বলছিল? আহিবাকে অনেকক্ষণ যাবৎ চুপ থাকতে দেখে ইয়াস জিজ্ঞেস করে, কি হলো? না কিছু না। আচ্ছা, তুমি নিহির কথা কি করে জানলে? ওর ব্যাপারে তো তোমার সাথে কখনো কথা হয় নাই। সব কথা কি জানানো লাগে? জেনেছি কোনোভাবেই। আর নিহি নিজেই আমাকে বলেছিল ও তোমাকে ভালোবাসে। কি হুম, ওর সাথে আমার কয়েকদিন দেখা হয়েছিল। মানে ওর কথা শুনে তুমি? হ্যাঁ। আহিবার সহজ স্বীকারোক্তি। ইয়াস বুঝে গেল সাথে সাথেই। এই কারণে নিহি গত বছর পর্যন্ত তাকে বিয়ে করার জন্য পাগল ছিল, কিন্তু ইয়াস কোনোভাবেই রাজি হয়নি। তাই তার পরিবার তাকে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে। আজ আহিবার কথা শুনে দিনের আলোর মতো সব কিছু পরিষ্কার হয়ে গেল। সব কিছু মূলে তাহলে নিহি। ইয়াস সামান্য হেসে বলল, আমাকে তো কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও তো তার শেষ ইচ্ছে জানার সুযোগ দেওয়া হয়, অথচ আমি সেদিন সেই সুযোগটা পাইনি। আমি কি এতটাই নিকৃষ্ট? এভাবে কেন বলছো? আমি চুপচাপ তোমার জীবনে এসেছিলাম, আবার চুপচাপ সরে গেছি। হ্যাঁ, মাঝখান থেকে আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছো। আসামিকেও তো কিছু বলার সুযোগ দিতে হয়। কাঠগড়ায় যখন দাঁড় করিয়েছো তখন আজ কয়েকটা কথা বলি। পুরনো কথা তোলার কি খুব দরকার আছে? ভুল বোঝাবুঝিটা সারা জীবন রাখতে চাই না। জীবন আর কয়দিনের, কি হবে এত অভিমান রেখে? তার চেয়ে সব কিছু খোলসা করে নিলেই ভালো হয়। আগের মতোই আছে দেখছি, এক কথার সাথে পুরো দুনিয়া ঘুরে নিয়ে আসা। ইয়াস এসে বলল, আমি নিজেই শুধু আগের মতো আছি, আর কিছুই আগের মতো নেই। আচ্ছা, কি বলবে বলো। প্রতিটা গল্পেরই দুটা দিক থাকে। আচ্ছা, আমাদের শেষে হয়ে যাওয়া গল্পের কি আমি একাই অপরাধী ছিলাম? তুমি কি আমার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারতে না? কিন্তু সেটা তো তুমি কখনো করো না। তুমি তো সব সময় বেশি বোঝো, আর যেটা বোঝো সেটাই সই। তারপর বলো, এত বুঝে তোমার লাভটা কি হলো? ইয়াসের কথার ধরন দেখে আহিবা হেসে ফেলল। কি সুন্দর সহজ শহরে সাবলীলভাবে কথা বলছে সে, যেন দুজন কত জন্মের আপন। কখনো দুজনের বিচ্ছেদ হয়নি, কেউ কারো থেকে কখনো আলাদা হয়নি। ভালোবাসা দিয়ে একে অপরের সাথে জনম জনম ধরে থেকে গেছে। আহিবার হাসির আওয়াজে অন্য জগতে চলে গেল ইয়াস। কতদিন ধরে সে এই হাসির আওয়াজ শ্রবণ করে না। এই হাসির জন্য তো বিশ্বযুদ্ধ জয় করা যায়। জনমের জনম ধরে 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া যায়। আহিবা হাসি থামিয়ে বলল, বিয়ে শাদী করে নিলেই তো পারতে।
এখনো কি অপেক্ষা করো নাকি? অপেক্ষার আশা বহুকাল আগেই ছেড়ে দিয়েছি। ওই যে বললাম শূন্যস্থানটা পূরণ করতে চায় না। থাক না জীবনের কিছু শূন্য জায়গা, ক্ষতি কি তাতে? ভালোই লাগে। মাঝে মাঝে হুট করে মন খারাপ হলেও ওই জায়গা থেকে ঘুরে আসা যায়। আহিবা মেকি হাসলো। হঠাৎ করে কেমন চোখ ঝাপসা হয়ে আসছে, আর কোনো কথা বলতেই পারছে না, গলায় আটকে আসছে। বহু কষ্টে কান্না নিয়ন্ত্রণ করে নিচের দিকে তাকিয়ে রইল। ইয়াস নিঃশব্দে ডাক দিল। ওহে। মুখ তুলে তাকালো আহিবা। বহুদিন পর প্রিয় মানুষের মুখে নিজের নামের সম্বোধন শুনল সে। বলল, বলো। আজ দেখাটা হয়ে ভালোই হলো, তাই না বলো? আহিবা কোনো মতে নিঃশ্বাস আটকে বলল, বোধ হয়। এর জন্য অবশ্য নাদিয়া আর তাসিনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। ওর জন্যই সম্ভব হলো। ভালো কথা। নাদিয়া তোমাকে চিনল কি করে? ও তো তোমার কথা জানতো না। আমি তো সেটাও বলতে পারি না। সারা তোমার চাচাতো বোন হয়, আর হাজব্যান্ড আমার খালাতো ভাই। ওর বিয়েতে নাদিয়ার সাথে দেখা হয়েছিল। নাদিয়া আমাকে বলল কোথায় যেন দেখেছে আমাকে, মনে করতে পারছিল না। আমার ভাই তাসিনও তো ওই কলেজের স্টুডেন্ট। পরে ওরা দুজন মিলে কি কি যেন করেছে। সারপ্রাইজ ছিল বলা যায়। হ্যাঁ, তা বললে না তো। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। তুমি কেমন আছো? এই প্রত্যয় যোগে ভালো আছো, তার মানে কি খুব একটা ভালো নয়? না না, বেশ আছি, আনন্দে আছি। তুমি কেমন আছো বলে না যে? বেঁচে থাকার মতো ভালো আছি। মানে? ইয়াস বেশ ফিসফিসিয়ে বলল, তোমার ওই ঠোঁটের কোণের মৃদু হাসি, তুমি ওই মৌচাকের মধুতে আমি যেন খুন হই। সে আমাকে কি তুমি না বিষ পান করিয়ে তিলে তিলে মারার খুব বেশি দরকার ছিল প্রিয়? বিদায়। হ্যাঁ, বিদায়ের অন্তিম মুহূর্তটি চলে এলো। ফিরে যেতে ইচ্ছে করছিল না কারোরই, কিন্তু তবুও আরেকবার সকল মায়া ছিন্ন করে ফিরে যেতে হবে তাদের নিজ গন্তব্যস্থলে। বিদায় নেওয়াটা কি খুব জরুরি? দুজন দুদিক ফিরে গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। পিছু টান তাদেরকে সামনে এগোনোর সাহস জোগাচ্ছে না। তবুও সব কিছুকে ছেড়ে এগোতে হবে। ইয়াস ফিরে যাওয়ার সময় শুধু মনে মনে একটা কথাই বলল, আমি আপনার মায়ায় আটকিয়েছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। শুধু আপনাকেই ভালোবেসে যাব। বাড়ি ফেরার আগ মুহূর্ত পর্যন্ত আহিবা নিস্তুপ ছিল। রিকশায় বসে একটা কথাও বলেনি নাদিয়ার সাথে। নাদিয়া সামান্য ভয় ছিল, তাই আহিবাকে আর ঘাটালো না। যদি আবার কিছু বলে বসে রাস্তাঘাটে, রেগে গেলে তো তার আবার বাজখাই গলা হয়ে যায়। মানুষের সামনে শেষমেশ অপমানিত হতে হবে। বাড়ি ফিরে এসেও আহিবা কোনো কথা না বলে সেই যে ঘরে ঢুকলো, এখনো পর্যন্ত ঘরের দরজা খোলেনি। শাহানা এসে নাদিয়াকে জিজ্ঞেস করলেন, আহির কি হয়েছে? দরজা বন্ধ করে কোন শোক পালন করতেছে? আর তোরা সকাল সকাল কোন কাজ উদ্ধার করতে গিয়েছিলি? ঘুম পাচ্ছে আম্মু। উত্তরে নাদিয়া বলল, আমার কথার উত্তর এটা ছিল? না, সকালবেলা আপু আর আমি মিলে ঘুরতে বের হয়েছিলাম। আর তোমার বড় মেয়ের কি হয়েছে আমি কি করে বলবো? তার তো মুডের কোনো ঠিক নেই। তোর সাথেই তো ছিল সারাদিন, কখন যে কি হয় আল্লাহ ভালো জানে। তোদের মতিগতির কুলকিনারা কখনোই পাইনি আমি। ইয়াসের দেখাটা আজ বোধহয় না পেলেই সবচেয়ে ভালো হতো। সুপ্ত অনুভূতিগুলো এভাবে জেগে উঠতো না, আড়ালেই থাকতো সবসময়। কিন্তু আজকের দিনটা সব এলোমেলো করে দিয়েছে। খুব কি দরকার ছিল আজ দেখা হওয়া? এতদিন ধরে খুব গোপনে যত্ন করে সাজানো অনুভূতিগুলো একেবারে শেষ হয়ে গেল। বারবার চোখের সামনে ভেসে উঠছে ইয়াসের মুখখানা। সে আগেকার মতোই তীব্র চাহনি, যে চাহনি বুকের ভেতরটা ফালাফালা করে দেওয়ার ক্ষমতা রাখে। অবাধ্য মন আজ সব কিছু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আহিবা সাধারণত খুব শক্ত ধরনের মানুষ, সে খুব সহজেই কাঁদে না, কিন্তু আজ দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে কাঁদছিল। বেহায়া মনটাকে এত বুঝ দেওয়ার পরেও কোনো লাভ হচ্ছিল না, বরং কান্নার দাপট হু করে বাজছে। এমন সময় দরজা ধাক্কানোর শব্দ কর্ণকুহারে পৌঁছালো। আহিবা ভেতর থেকে জিজ্ঞেস করলো, কি? ওই পাশ থেকে উত্তর এলো, আপু আমি। আম্মু তোমাকে খেতে ডাকছে। খাবো না কিছু। তবু আম্মু ডাকছে তোমায়, আসো। আচ্ছা, তুই যা, আমি কিছুক্ষণ পর আসছি। আহিবা উঠে ঘরের আলো জ্বালালো। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে পরখ করে নিল। চোখ মুখ ইতিমধ্যেই ফুলে গেছে। সে ফ্রেশ হয়ে এসে বসলো। সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকক্ষণ ইয়সের সাথে কথা বলেছে, কিন্তু এতক্ষণ যাবৎ দুজন কি কি কথা বলেছে কিছুই মনে নেই। শুধু মানুষের মুখটা মনে আছে।
ভাগ্যিস বলা কথাগুলো ভুলে গেছে, না হয় এসব খুব পোড়াতো। ইস, এবার একবার স্মৃতিভ্রম হলে খুব ভালো হয়। দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে সুখী মানুষ হিসেবে বেঁচে থাকা যেত। পরক্ষণে আমার মনে পড়ল, সব কিছু ভুলে যাওয়া মানুষ কি আসলে সুখী? না তো। কিছু স্মৃতি ধরে রাখতে হয় বেঁচে থাকার জন্য। এমন সময় নাদিয়া ঘরে ঢুকলো। আহিবাকে চুপচাপ থাকতে দেখে প্রশ্ন করলো, নিজেকে পুড়িয়ে অন্যকে আলোকিত করার মতো সত্তা প্রদীপ কেন হতে গেলে আপু? এই কুল ওই কুল, দুই কুলেই তো ডুবলো, কি লাভ হলো? মাঝখান থেকে দুটো মানুষের জীবন এলোমেলো হয়ে গেল। এতটা স্বার্থপর নিজেকে না করলেও পারতে। আহিবা মুখ তুলে নাদিয়ার দিকে তাকালো, বলল, কি করতাম আমি? তুই জানিস আমি ঝামেলা পছন্দ করি না। তারপরও আমার দিকে আঙুল তুলে এইসব কথা বলিস কোন আক্কেলে? এখন বল, তোকে তো কখনো ইয়াসের কথা বলিনি বা ওকে দেখাইনি। সেদিন সারার সাথে কথা বলার সময় ওর কথা বলেছি, তাও নামটা গোপন করেছি। তুই সারার বিয়ের দিন চিনলি কিভাবে ওকে? কোথায় দেখেছিস? সব কিছু যখন জানাজানি হয়ে গেছে, তাই নাদিয়া আর সত্যিটা গোপন করলো না। আহিবাকে বলল, তোমার আলমারিতে একটা ফটো ফ্রেমে ওনার ছবি দেখেছিলাম, ওই জন্যই চিনতে পেরেছি। তুই আমার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি করেছিস? ওখানে তো শুধুমাত্র ছবি নয়, অনেক চিঠিপত্র ছিল। কোথায় এখন ওগুলো? নাদিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আমার কাছে আছে। এখন একটা থাপ্পড় দিলে কেমন লাগবে? আমার জিনিসপত্র ঘাটাঘাটি করেছিস কোন সাহসে? বলেছিলাম না আমার ব্যাপারে একদম নাক গলাবি না। অনিচ্ছাকৃতভাবে ফটো ফ্রেমটা আমার হাতে পড়েছিল আপু। আহিবা বেশি কিছু না ভেবে হঠাৎ করে নাদিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে সে বলল, ভাগ্যিস তুই দেখেছিলি, না হয় আজ পেতাম কি করে ওকে। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। নাদিয়া তাকে থামানোর চেষ্টা করলো না, একটু কাঁদুক, কাঁদলে মন হালকা হয়। বেশ কিছুক্ষণ পর নাদিয়া বলল, তুমি আমার উপর রাগ করো নাই? একদম না, বরং অনেক বেশি খুশি হয়েছে। এত খুশি শেষ কবে হয়েছিলাম আমার জানা নেই। জীবন থেকে হারিয়ে যাওয়া একটা জিনিস তুই আমায় আজকে ফিরিয়ে দিলি। নাদিয়া ভয়ে ভয়ে খুব সাবধানে বলল, তুমি কি বিয়ে করবে আপু? আহিবা মুখ তুলে বলল, বুঝলাম না। ভাইয়াকে বিয়ে করবে? ইয়াশ ভাইয়া। পাগল তুই? কখনোই না। সে না পাওয়ার মধ্যেই ভালো আছে। এখন তাকে যেরকম ভালোবাসি, পেয়ে গেলে হয়তো এরকম ভালোবাসা হবে না। একটা কথা জানিস তো, দীর্ঘদিন যোগাযোগহীনতা পরিচিত দৃশ্যকেও আবছা করে দেয়। ভাইয়া যদি রাজি থাকে তাও বিয়ে করবে না? আমি রাজি না, আর সেও কখনো রাজি হবে না। ভাঙা সম্পর্ক জোড়া লাগলেও দাগ সারা জীবন থেকে যায়। ভালোবাসা দিয়ে সেই দাগ মুছেও দেয়া যায়। একটা কথা জানো তো, চাঁদেরও কলঙ্ক থাকে। জানি আমি, তবে নতুন করে সম্পর্কে জড়ানোর ইচ্ছা নাই। তাহলে তাকে ভুলে যাও, মনে করে এখনো কেন কষ্ট পাও? আহিবা মেকি হেসে বলল, ভুলে যাব? কি করে ভুলে যাব? এনি আইডিয়া? তার কথাটা কখনোই মনে করবা না। মনের ধারে কাছে তার কথা এলেই মন অন্যদিকে ঘুরিয়ে নিবা। আমি তো তাকে কখনো ভুলতে চাই না। তাকে ভুলে গেলে বেঁচে থাকবো কি নিয়ে? আল্লাহর দেওয়া জীবনটা তো আমানত, নিজের ইচ্ছায় তো শেষ করতে পারবো না কখনো। তাই তাকে ভুলতেও পারবো না। নাদিয়া প্রসঙ্গ পাল্টিয়ে বলল, চলো এখন, আম্মু ডাকছিল তোমায়। আজ অফিসের খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু ইয়াসের সেই খবর মনেই ছিল না। আহিবাকে দেখা মাত্র সময়জ্ঞান থমকে গিয়েছিল সেখানে। কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কখন যে বিদায়ের অন্তিম মুহূর্ত চলে এলো, সেটা তার জানা নেই। চোখের সামনে বারবার আহিবার মুখখানি ভেসে উঠছে। অফিস থেকে তাকে অনেকবার ফোন করা হয়েছিল। আজব ব্যাপার, ফোনের আওয়াজটা তো তার কান পর্যন্ত এসে পৌঁছায়নি। শুধু আজকে কেন, আহিবা যদি সারা জীবন পাশে থাকতো, এরকম সহস্রখানিক অ্যাপয়েন্টমেন্ট সে নিমেষেই ক্যান্সেল করে দিত। যেখানে জীবনের গ্যারান্টি নেই, সেখানে এই সমস্ত বিলাসিতা। মাঝে মাঝে এই জীবনটাকে খুব বিরক্তিকর মনে হয়। মনে হয় ভদ্র সমাজ ছেড়ে যদি বনবাসে পাড়ি দেওয়া যেত। আচ্ছা, সেখানেও কি আহিবার সব স্মৃতি হাতে বেড়াতো? স্মৃতিগুলো এমন তাড়া করে বেড়ায় কেন সবসময়? তারা কি একটুও শান্তিতে থাকতে দেবে না? পরক্ষণে কিছু মনে পড়ল ইয়াসের। চোখে মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে নিজ মনে বলল, শান্তি তো আমার বাজেটের বাহিরে। আজ সকালটা একটু তাড়াতাড়ি সম্পূর্ণ হলো। আহিবা নিজেকে সেই কাজে ব্যস্ত রেখেছে। একটু ফ্রি হলেই ইয়াসের কথাগুলো মনে পড়ে যায়। ফিরে যায় সেই 5 বছর আগের অতীতে, যেখানে যাওয়া তার জন্য নিষিদ্ধ। কথায় আছে না,
নিষিদ্ধ জিনিসেই মন বেশি টানে। আহিবারও হয়েছে সেই দশা। কলেজে ঢুকতেই নাদিয়ার সাথে তাসিনের দেখা হলো। তাসিন মূলত নাদিয়ার সাথে দেখা করার জন্যই কলেজ গেটে অপেক্ষা করছিল। নাদিয়াকে দেখা মাত্রই থামিয়ে বলল, তোমার আপু কি কিছু বললো এ ব্যাপারে? কোন ব্যাপারের কথা বলছেন? আমার ভাইয়া আর তোমার আপুর সম্পর্কের ব্যাপারে কোনো কথা হয়েছে কি? আপনি কি ইনডাইরেক্টলি তাদের বিয়ের কথা বোঝাতে চাচ্ছেন আমায়? হ্যাঁ, ধরে নাও ওই রকম কিছুই। আপু রাজি না, সে বিয়ে করতে যাচ্ছে না। তাসিন অবাক হয়ে বলল, এত কিছু জানার পর ভাইয়াকে বিয়ে করতে রাজি হচ্ছে না? না। নাদিয়া নির্বিকার উত্তর দিল। পুনরায় বলল, অবশ্য না চাওয়ার কারণ আছে, সবগুলোই যুক্তিযোগ্য। এত বছর পর দুজনের দেখা হলো, সামান্য হলেও একে অপরের প্রতি অনুভূতিটা ঝাপসা হয়ে গেছে। তাছাড়া আমার আপু একটু চাপা স্বভাবের। আপনার ভাইয়ের সাথে তার যে দেওয়াল তৈরি হয়েছে সেটা যদি সে মুছে ফেলতে চায়ও, তবুও মুখ ফুটে বলবে না। আচ্ছা, তুমি কি আমাকে এইটুকু বলতে পারবে, মুখে না হোক, সে কি মনে মনে চায় ভাইয়াকে? তা তো অবশ্যই চায়। তাহলে আমরা কি কোনো পরিকল্পনা করে ওদের দুজনকে মিলিয়ে দিতে পারি না? একবার ভেবে দেখো, আমি আমার মাকে ব্যাপারটা জানালাম, তুমিও তোমার মাকে জানালে, আমাদের এইটুকু দায়িত্ব, বাদবাকি কাজ তারা করবে। আমরা তো এটুকু করতেই পারি, কিন্তু আপু আর আপনার ভাই কি রাজি হবে? আরে হবে না মানে? তোমার আপু হয়তো ফ্যামিলি নিয়ে টেনশন করছে। ফ্যামিলির সবাই রাজি থাকলে তার বাধা কোথায়? তাছাড়া আমার ভাই যদি সেই প্রস্তাব দেয় তাহলে তো কোনো সমস্যাই থাকছে না। এত চিন্তা তোমার এইটুকু মাথায় নিও না, আমাকে ভাবতে দাও। অযথা তুমি যদি এত চিন্তা মাথায় নাও তাহলে চশমার উপর আরও একটা চশমা পড়তে হবে। বলছে আপনাকে? একটা কথা জানো কি, ওদের দুজনকে যখন কাল একসাথে দেখলাম না, আমার নিজেরই শান্তি শান্তি লাগলো। তাহলে বোঝো এত বছর পর ওদের দেখা হয়ে অনুভূতিটা কীরকম হয়েছিল। এরপর যদি দুজন দুজনকে পেয়ে যায় তাহলে তো কথাই নেই। তার মানে পাকাপাকিভাবে আপনি আমার বেয়াই হওয়ার পরিকল্পনা করছেন? নিঃসন্দেহে জি, একদিক থেকে তো হয়েই গেছি, আরেক দিক থেকে হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি শুধু ওদের দুজনকে মিলাতে চাই। ওদের দুজনের কথার মাঝখানে জেরিন এসে হাজির। এমনিতে সে কলেজে আসে না, কিন্তু গতকাল তাসিনের মুখে যে আহিবার কথা শুনল, অমনি আজ লাফাতে লাফাতে চলে এলো। নাদিয়ার দিকে তাকিয়ে বলল, এটা আমি কি শুনলাম? তোমার সাথে তো এর আগে একদিন দেখা হয়েছিল, তোমার আপুর সাথেও দেখা হয়েছিল। কে জানতো এই দেওয়ালের পৃষ্ঠে এত বড় একটা গল্প লুকানো? আমরাও তো জানতাম না, হঠাৎ করেই সব জানতে পেরেছি। এখন কি তাহলে আমরা ওদের বিয়ের শাদী খাবো নাকি? দেখো, আমার মনে হয় আগেই বিয়ের কথাটা ওঠানো ঠিক হবে না। ওদের মাত্র দেখা হলো কয়েকদিন পর। আগে দুজনের মধ্যে সম্পর্কটা আগের মতো হোক, তারপর ওরা নিজেই বিয়ের কথা। মাঝখান থেকে আমাদের এক কাঠ ঘর পোড়ানো লাগবে না। এটা তুমি ঠিক বলছো। রাতের বেলা আহিবা নিজ ইচ্ছায় নাদিয়াকে ডেকে ওর সাথে অনেকক্ষণ গল্প করলো। না বলা অনেক কথা শেয়ার করলো। কথা বলার এক পর্যায়ে নাদিয়া হঠাৎ বলল, জানো আপু, তুমি না অনেক ভাগ্যবতী। কেন? হঠাৎ ভাগ্যবতী হওয়ার মতো কি দেখলি আমার মাঝে? এই তো ইয়াশ ভাইয়া এতকাল তোমার জন্য অপেক্ষা করেছে। ভাগ্যবতী ব্যতীত কি এরকম সৌভাগ্য পাওয়া যায়? কজনই বা পারে এরকম মানুষ। আহিবা হাসতে হাসতে বলল, আমি ভাগ্যবতী? আচ্ছা বেশ, আমি যদি ভাগ্যবতী হয়েও থাকি, আল্লাহর কাছে প্রার্থনা করব আমার মতো অপূর্ণতার ভাগ্য নিয়ে কেউ যাতে না জন্মায়। বর্তমান সময়টা নভেম্বর মাসের শেষের দিকে, প্রায় হালকা শীত পড়ছে। বিকাল হতে না হতেই কুয়াশায় ছেয়ে যায় আকাশ। আজও সেরকম হয়েছে। আহিবা ছাদের কার্নিশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সেই দিনের পর প্রায় এক সপ্তাহ কেটে গেছে। ইয়াসের সাথে আর দেখা বা কথা হয়নি। সেদিন অবশ্য একে অপরের ফোন নাম্বারটা নিয়ে এসেছিল, কিন্তু একটা ফোন কল করার সাহস কারোরই হয়নি। আহিবা না হয় সাহসের অভাবে ফোন করতে পারেনি, কিন্তু ইয়াস তো পারত একবার ফোন করতে। একবার ফোন করলে কি এমন ক্ষতি হবে? নিজে থেকে ফোন করে কথা বলাটাও তো এক ধরনের বেহায়াপনা। আহিবা এসবই ভাবতে থাকে। তাই এই কয়েকদিনেও আর ফোনটা তাকে করা হয়নি। কিন্তু তাকে একটাবার দেখার ভীষণ ইচ্ছে হচ্ছে। আর একটাবার যদি দেখা পাওয়া যেত। সকাল 10, তখন 10টা বেজে পার হয়েছে। ইয়াস আজ একটু তড়িঘড়ি করেই বাড়ি থেকে বের হলো।
সকালে খাওয়া দাওয়াটাও করলো না। মুনতা এত জোর করলেন, তবুও সে এক প্রকার জোর করেই বাইরে বিয়ে রয়ে গেল। তেজগাঁও থানা কমপ্লেক্সে ভবনে কিছু কাজ ছিল, সেখান থেকে বেরিয়ে সোজা আহিবার কলেজের সামনে এসে দাঁড়ালো। ফোন করে কথা বলতে গেলে একটা দ্বিধা কাজ করে, কিন্তু দূর থেকে দেখা পেতে তো কোনো দ্বিধা নেই। আহিবা যদি ভুলক্রমে তাকে দেখেও ফেলে, বলে দেবে কোনো কাজে এখানে এসেছিল, না হয় তাসিন তো আছেই, যে কোনো একটা বাহানা করলেই হয়। কিন্তু সত্যি কথা বলতে সে আহিবার সামনে কোনোভাবেই পড়তে চায় না। দূরের মানুষকে বোধহয় দূরে থাকতে দেওয়াই উচিত। আহিবা মেন গেট দিয়ে কলেজে ঢুকতেই আহিবার সচেতন চক্ষুজোড়া ইয়াসের দিকে আটকে গেল, কিন্তু সে তখন পর্যন্ত আহিবাকে দেখেনি। আহিবা তৎক্ষণাৎ ওখান থেকে সরে গিয়ে সাইড গেট দিয়ে ইয়াসের পেছনে দাঁড়ালো। নিজেকে যথাসম্ভব ঠিক রেখে গলা খাঁকিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? এরকম উকি ঝুঁকি মেরে কাকে দেখা হচ্ছিল? ইয়াস চমকে পেছনে তাকালো। আহিবাকে দেখে আপনা আপনি মুখ থেকে আস্তাগফিরুল্লাহ শব্দটা বেরিয়ে এলো। আহিবা বিস্মিত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আমি কি ভূত নাকি? আমাকে দেখে ওইভাবে চমকে গেলে কেন? ইয়াসের তখনও বিশ্বাস হচ্ছিল না আহিবা তার সামনে দাঁড়িয়ে, আবার কি সহজ সাবলীলভাবে কথা বলছে। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস চুপ করে লুকিয়ে বলল, এখানে একটা কাজে এসেছিলাম। তুমি কেমন আছো? আছে আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো আছি। ক্লাসে যাচ্ছ বুঝি? হ্যাঁ। আচ্ছা তাহলে যাও, আমি তাসিনকে খুঁজতে আসছিলাম। ওদের তো ক্লাস আছে এখন, এইভাবে উকি ঝুঁকি দিয়ে তো খুঁজে পাবে না, ফোন দাও চলে আসবে। না থাক, তেমন কোনো দরকার না, তুমি বরং কাজে যাও। আহিবা মনে মনে বলল, আমাকে কি নিজের কাজে যাওয়ার জন্য উৎকণ্ঠা মনে হচ্ছে? কতদিন পর দেখা হলো, একটু কথা বলবো, তা না, যাও নিজের কাজে যাও, বলতে আসছে যত সব। আহিবাকে চুপ থাকতে দেখে ইয়াস ফের প্রশ্ন করল। আহিবা শক্ত কণ্ঠে উত্তর দিল, না কিছু না, আসছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো। বলে আহিবা চলে যেতেই নিচ্ছিল। ইয়াস পেছন থেকে ডাক দিয়ে বলে, তোমার অভিমানের পালা কি কখনোই শেষ হবে না? সারা জীবন কি এভাবে চাপা স্বভাবের হয়ে থাকবে? মনের কথাটা সোজাভাবে ফুটে ওঠে না কেন? ইয়াস বুঝে গেছে লজ্জায় আহিবার চোখ মুখ লাল হয়ে গেছে। ইয়াসের দিকে তাকিয়ে মিহি হেসে বলল, তোমার সব কিছুর সাথে সাথে বুঝে যাওয়ার অভ্যাসটা গেল না কেন? মাঝখানে তো অনেক সময় কেটে গেছে, এখনো নিজের মধ্যে সামান্য পরিবর্তন আনতে পারো নাই। সে তো কখনোই সম্ভব না। ভালো। তুমি এখন ফ্রি আছো? আমি ফ্রি থাকলেই বা তোমার কি? জোর করে তো পাঠিয়ে দিচ্ছিলে, যাও নিজের কাছে যাও। আহিবার কথার ধরন দেখে ইয়াস হেসে বলল, তাহলে চলো, মানে তোমার আপত্তি না থাকলে চলো। কোথায় যাব? এইভাবে বলার কি আছে? চিন্তা করো না, ঘরের বউ বানাতে নিয়ে যাচ্ছি না। আহিবা ইয়াসের পাশাপাশি হাঁটতে হাঁটতে মনে মনে বলল, সেটা হলেও মন্দ হতো না বোধ হয়। নারকেল পাতার ছাউনি দেওয়া একটা ছোটোখাটো চায়ের দোকান। একজন মধ্যবয়স্ক লোক খুব মনোযোগ দিয়ে চা বানাচ্ছেন। চায়ের কাপে চিনি মেশাতে মেশাতে গুনগুন করে গানও গাইছেন। ইয়াস আহিবার দিকে তাকিয়ে বলল, মনে আছে জায়গাটার কথা? আহিবা মিটমিট করে হেসে বলল, ভুলে যাওয়া সম্ভব নয়, কতবার এসেছি এখানে হিসেব ছাড়া, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? যাক তাহলে, আমার মতো আমি জড়িত সব কিছুই মনে রেখেছো। শুধু তোমাকেই না, সব কিছুই মনে থাকে আমার। তোমার মতো কি ভুলে যাওয়ার স্বভাব নাকি? সো স্যাড। চা খাই আসো। আহিবা মাথা দুলিয়ে বলল, খাওয়া যেতেই পারে। একটা পাটাতন জাতীয় জায়গায় দুজনে বসলো। অনেকক্ষণ যাবৎ নিশ্চুপ রইল দুজন। কথা বলার মতন কিছুই খুঁজে পাচ্ছে না। আগে একসময় এই জায়গায় বসেই হাবিজাবি কত কথা হতো, আর আজ কথার অভাবে ঠিক সেই একই জায়গায় দুজন বসে নীরবতা পালন করছে। চা খেতে খেতেও দুজন নিশ্চুপ ছিল। শেষ মুহূর্তে ফিরে যাওয়ার সময় ইয়াস নীরবতা ভঙ্গ করে বলল, শেষ গন্তব্য তুমি হলে আমার জীবনটা খুব সুন্দর হতো। আহুফ বেশ অনেকদিন পর কলেজে এসেছে। আরশি আর আহুফ মিলে শহীদ মিনার চত্বরে বসে গল্প করছিল। এরই মাঝে শান্ত আর তুলিকে আসতে দেখা গেল। আরশি ওদের দেখে বলল, ও মা, তোরা দুজন একসাথে, ব্যাপার কি? সামথিং সামথিং। তুলি ওর মাথায় গাঁটটা মেরে বলল, সব সময় 2 লাইন বেশি বুঝিস কেন? একটু কম কম বুঝতে পারিস না? আহুফ বলল, বেশি বোঝে দেখেই ওর ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, তুই বুঝি আমার ভবিষ্যৎ দেখে বসে আছিস? বল তো কি কি দেখতে পাচ্ছিস? অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না, আসলেই তোর ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, আমরা সবাই আছি, নাদিয়া কই?
কিছুদিন ধরে ওর তেমন একটা দেখা পাওয়া যাচ্ছে না। আউব বলল, তাসিন ভাইয়ার সাথে ইদানিং খুব মহম্মত দেখলাম ম্যাডামের। তাসিন ভাইয়া আর ওর বোন জেরিন একটু আগেও দেখে এলাম, তিনজনে মিলে গুজুর ফুজুর ফুসুর ফুসুর করতেছে। আমি আর তাদের মধ্যে যাই নাই। আরুষি বলল, ওরা কি প্রেম করে? অথচ আমাকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করলো না। আমার জীবনে যাই ঘটুক না কেন, আমি আগে সেটা নাদিয়াকে জানাই। আর ও দূর গাধা, প্রেম কেন করবে? ও আর তাসিন ভাই যদি প্রেম করতো তাহলে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য কি জেরিনকে মাঝখানে নিত? ওদের সাথে তো আমি জেরিনকেও দেখেছি। বোধহয় কোনো গুরুত্বপূর্ণ প্ল্যান করছে তিনজন মিলে। কি এমন গুরুত্বপূর্ণ প্ল্যান যেটা আমাদেরকে বলতে পারবে না? আমরা কি অচেনা কেউ নাকি বাইরের কেউ? শান্ত উঠে দাঁড়িয়ে বলল, ছুটকি আজ এরকম সিরিয়াস হয়ে গেল কেন? কাহিনী কি? আরও তুই একদম ফাজলামি করবি না শান্ত, এখানে কাহিনীর কিছু হয় নাই তো। নাদিয়া আমাদের ইগনোর করছে। কেউ কিছু বলার আগেই হেলতে দুলতে নাদিয়া চলে এলো। এসেই বন্ধু মহলের দিকে তাকিয়ে বলল, আমাকে ছাড়া কি আড্ডা দেওয়া হচ্ছে এখানে সবাই মিলে? আরুষি বাঁকা হাসি এসে বলল, তুমি আমাদেরকে ছাড়া রাজ্য জয় করে ফেলেছো, আর আমরা তোমাকে ছাড়া আড্ডা দিলেই দোষ? নাদিয়া তৎক্ষণাৎ মুখ কালো করে বলল, মানে বুঝলাম না। তুমি তো বাচ্চা মানুষ, এত কিছু তোমার না বুঝলেও চলবে। তুমি তোমার নিজের মতোই থাকো। তাও সিনার জেরিনকে বাদ দিয়ে আজ আমাদের কাছে কি? নাদিয়া বোধহয় এবার ব্যাপারটা ধরতে পারল। আরুষির পাশে বসে বলল, আসলে এই কদিন এত ব্যস্ত ছিলাম যে একটা ব্যাপার তোদেরকে জানানোই হয় নাই। কি ব্যাপার? তাওসিনের সাথে প্রেম করছিস? না, ওনার ভাইকে হয়তো তোরা কখনো দেখিসনি। কেন, ওনার ভাই কি কোনো অচিন দেশের রাজকুমার যে দেখতেই হবে? শুটকি প্লিজ আগে আমার কথা বলতে দে। আমি কথা বলা শেষ করার পর তার বলবি। কথার মাঝখানে যত আজগবি কথা। আচ্ছা বল, আগে শুনি তোর কথা। তোরা জানিস আমার আপু আর মিস্টার বান্দরের ভাই এক সময় প্রেম করত। অনেকদিন পর, অর্থাৎ 5 বছর পর সেদিন দুজনে দেখা হয়েছিল। দুজনেই কিন্তু এখনো আনম্যারিড। তাই আমরা প্ল্যান করছি তাদের বিয়েটা যদি দেয়া যায়। প্রচণ্ড অবাক হলো ওখানে থাকা সবাই। শান্ত বলল, আমার সুইটহার্টের কি বিয়ে হয়ে যাবে? আমি থাকতে তো এটা কখনোই সম্ভব না। আউব বলল, তুই কি সিরিয়াস নাকি অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছিস? আই এম সিরিয়াস। এটা নিয়েই ওনাদের সাথে আলোচনা করছিলাম। অনেক বছর আলাদা ছিল আপু আর ভাইয়া, শুধুমাত্র একটু ভুল বোঝাবুঝির কারণে। এবার যদি তাদের মিল করিয়ে দিতে পারি তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যায়। আরুষি বলল, তুই কথাটা আমাদেরকে আগে বললে কি তোকে এই কথাগুলো শুনতে হতো আমার মুখ থেকে? গাধা মেয়ে কোথাকার। তোরা একা একা কেন প্ল্যান করছিস? আমাদেরকে নিলে কি তোদের প্ল্যানে জল ঢালবো? বিয়েটা কনফার্ম হলে তোদের সোজা বিয়েতে নিয়ে যাব। শান্ত ফের বলল, মীর জাফরের বংশধর আমার সুইটহার্টের সাথে অন্য কারো বিয়ে দিয়ে দিবি? আমি কেন এসব মেনে নিব? বিয়েটা শুধু একবার ঠিক হোক, একদম পুরো বিয়েতে আমি গিয়ে পানি ঢেলে দেব। না থাক, যখন মেয়েকে পাকা দেখতে আসবে তখন আমি আমার সুইটহার্টের মুখে কালো মেকআপ করে দিব। কেউ আর পছন্দ করবে না তাকে। যে সত্যিকারের ভালোবাসে সে এমনিতেও ভালোবাসবে, আর এমনিতেও ভালোবাসবে। তার মানে সত্যি সত্যি আহিয়াপুর বিয়ে দিবি? চেষ্টায় আছি আমরা, তবে তারা দুজন রাজি না হলে আমাদের একার পক্ষে তো কিছু করা সম্ভব না। ছোট ভাই হিসেবে আমি আপুকে রাজি করাতেই পারি। শোন না দিয়া, আহিয়াপু তোর আপু যেমন ঠিক আছে, আপু কিন্তু তোর থেকে আমাকে বেশি ভালোবাসে। দেখিস আমি বললে কোনোভাবেই ফেলবে না। শান্ত নির্বিকার ভঙ্গিতে বলল, আচ্ছা চেষ্টা করে দেখিস, তবে এক্ষুনি না, আমি বললে তখন। মিড টেস্ট পরীক্ষা শুরু হবে। নাদিয়া ক্লাস বাদ দিয়ে বই নিয়ে লাইব্রেরিতে বসে বসে পড়ছিল। এমন সময় তাসিনের আগমন ঘটে। নাদিয়ার সাথে 2-1টা কথার মাধ্যমে জানতে পারলো তার পরীক্ষা। নাদিয়া যেখানে বসেছে তার বিপরীত দিকে তাসিন নিজেও একটা বই নিয়ে বসলো। নাদিয়া অনেকক্ষণ যাবৎ আর চোখে তাসিনকে লক্ষ্য করছিল। তাসিন বোধহয় ব্যাপারটা খেয়াল করলো। নাদিয়া কি সরাসরি কিছু না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলল, পড়ো। পড়া বাদ দিয়ে আশেপাশে দৃষ্টি ঘুরঘুর করছে কেন? নাদিয়া মুখে কিছু বলল না, কিন্তু ফিসফিস করে বলল, আজব তো, আপনি চোখের সামনে ঘুরঘুর করলে পড়বো কেমনি? আমার ছোট্ট এই মস্তিষ্কে তো আপনারই বিচরণ চলছে। 4 ভাগ মস্তিষ্কের 3 ভাগ জুড়েই তো আপনি। আজ বহুদিন পর আহিবা নিজের খুব যত্নে রাখা একটা ডায়েরি বের করলো। পাতা উল্টে দেখলো নীলপদ্ম ফুলগুলো কুঁকড়ে গেছে।
নীল পদ্মগুলো নিজের রূপ পরিবর্তন করে কুচকুচে কালো রূপ ধারণ করেছে। শ্যাওলা পড়ে গেছে সেই পাতায়। বিল থেকে এই পদ্ম ফুলগুলো একসময় ইয়াস তাকে নিজে উঠিয়ে দিয়েছিল। সেদিনের কথাটা মনে পড়লে এখনও হাসি পায়। একটা পুরো এলাকার ন্যায় বিশাল এক বিল, নানান ধরনের পদ্ম ফুল ফোটা সেথায়। নীল পদ্ম, হালকা গোলাপি পদ্ম আর সাদা পদ্ম। নীল রং বরাবরই আহিবার খুব পছন্দের ছিল। ইয়াস আহিবার এই পছন্দ নিয়ে তার সাথে খুব তর্ক করত, বলতো, নীল রং কখনো পছন্দের রং হতে পারে? এসব কি বাজে অভ্যাস।